সবাইকে আজকের তথ্য ক্লাসে শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই? শিল্পকথা গ্রুপের আজকের তথ্য ক্লাস, সাথে আছে আমি আপনাদের সাথে সুজন রায়। আজকের তথ্য ক্লাসের টপিক হচ্ছে গুপ্ত যুগের শিল্পকলা। আপনারা যারা ক্লাসে অ্যাটেন্ড হয়েছেন আপনারা একটু লাইভ শেয়ার করবেন এবং সাথে আমি শেয়ার করছি। একটু রেসপন্স করবেন কাইন্ডলি। ক্লাসে কারা কারা আছেন এখন? আজকের ক্লাসের টপিক গুপ্ত যুগের শিল্পকলা। গুপ্ত যুগের শিল্পকলা। যদি সম্ভব হয় একটু লাইভটা শেয়ার করবেন। আর ক্লাসের টাইম হচ্ছে 9টা। রুটিন তো পেয়েছেন, অনেকে রুটিন নিয়ে ঝামেলা হচ্ছিল এই বিষয়টা নিয়ে। তো আপনারা চলে আসবেন দ্রুত ক্লাসে। যারা আসছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা আসেননি তাদের কাছে একটু লিঙ্কটা শেয়ার করবেন যদি সম্ভব হয়। অনলি অ্যাডমিন ক্যান অ্যাপ্রুভ। তো আমরা ক্লাসটা শুরু করতে পারি। আমরা আজকের ক্লাসের ভিতরে চলে যাই। আমরা আগে সময়কাল, এই যে গুপ্ত যুগের সময়কালটা জেনে নিই। এটা হলো গুপ্ত যুগের সময়কাল, ঠিক আছে? খ্রিস্টাব্দ। আমরা গত ক্লাসে কি নিয়ে আলোচনা করেছিলাম? মৌর্য যুগ। তো আমরা মৌর্য যুগে দেখেছি সেই সময়কালটা ছিল যীশু খ্রিস্টের জন্মের আগে, খ্রিস্টপূর্বাব্দ। তো খ্রিস্টপূর্বাব্দ থেকে এবার আমরা খ্রিস্টাব্দে আসি। এর মাঝখানে একটা বিরাট সময়, এই সময়টা মোটামুটি শুঙ্গরা শাসন করেছে, কুষাণরা শাসন করেছে। তো কুষাণদের পরবর্তী যে
সাম্রাজ্য বা যে যুগ নিয়ে আমরা আলোচনা করব সেটাই হচ্ছে গুপ্ত যুগ। তো এর পূর্ববর্তী যুগ ছিল কুষাণ। তো কুষাণরা মোটামুটি শিল্প শাস্ত্রের ক্ষেত্রে একটা ভালো ডেভেলপমেন্ট বা এই ভারতীয় উপমহাদেশে করেছিল। তো সেই কুষাণরা গান্ধার থেকে যে গান্ধার শিল্পধারা, যেটা মোটামুটি গান্ধার শিল্পধারার মধ্যে আমরা সবথেকে বেশি জিনিসটা লক্ষ্য করি সেটা হচ্ছে আহ গান্ধার শিল্পধারার মধ্যে একটা মিক্সড কালচার ছিল, সেটা হেলেনীয় বা গ্রিক স্থাপত্য বা ভাস্কর্যের যে শৈলীগুলো, তো সেটার সাথে কুষাণের মিক্সড। তো কুষাণের থেকে একটা ভালো কিছু শিল্পের ক্ষেত্রে বা আহ, শিল্প সাহিত্যের ক্ষেত্রে একটা ভালো কিছু উপহার হিসেবে পেয়েছিল। সেটা ধারাবাহিক একটা হয় না, ধারাবাহিক পরিক্রমায় এই গুপ্তরা কুষাণদের কাছ থেকে একটা ভালো ডেভেলপ একটা শিল্প বা কালচার একটা উপহার পেয়েছিল। তো এই গুপ্তদের সময়কালটা ছিল হচ্ছে 320 থেকে 455 খ্রিস্টাব্দ। এই একটা দীর্ঘ সময় গুপ্তদের শাসনকাল। তো এই গুপ্তদের শাসনকালে আহ আমরা মৌর্য যখন আলোচনা করি তখন দেখেছি যে সম্রাট অশোক সমগ্র মোটামুটি ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকা জুড়ে তিনি তার রাজত্ব কায়েম করেছিলেন, বা সমগ্র ভারতবর্ষকে এক ছাতার নিচে এসে আহ এক সম্রাটের ক্ষমতায় পুরো ভারতবর্ষ এসেছিল। সমগ্র ভারতকে একত্রিত করে শাসন করেছিলেন একজন সম্রাট। তো সেম জিনিসটাই আবার ঘটেছে। তো মৌর্যের পরবর্তীতে যখন ছোট ছোট রাজ্যগুলো আবার ভেঙে ভেঙে যায়, শাসন দুর্বলতার কারণে ছোট ছোট রাজাগুলো বিদ্রোহ করে তারা স্বাধীনতা লাভ করে নিজের মতো করে শাসন করতে থাকে। গুপ্ত সময়কালে এসে আবার মৌর্যর মতো করে বা পুনরায় পুরো ভারতকে দখল করে একটা রাজত্ব কায়েম করেছিল গুপ্তরা। এই জন্য বলা হয়ে থাকে যে ভারতবর্ষ তিনজন মহাপুরুষ বা মহাবীর বা মহাশাসকের সময় একত্রিত হয়েছিল। সেটা হচ্ছে মৌর্য সম্রাট অশোকের সময়ে, দ্বিতীয়ত হচ্ছে চন্দ্রগুপ্ত দ্বিতীয় যেটা গুপ্তের শাসনকালে, এবং শেষ আকবরের শাসন আমলে। এই তিন মহান বীর বা অধিপতির আমলেই ভারতবর্ষ এক ছাতার নিচে এসেছিল। তো এই গুপ্ত বংশের শাসনকালে আমরা গুপ্তদের শাসনকাল সময়কালটা দেখলাম। এখন এই গুপ্তদের প্রতিষ্ঠা, গুপ্ত বংশের প্রতিষ্ঠা নিয়ে কিন্তু একটি বিতর্ক রয়েছে। এক জায়গাতে লেখা থাকে হচ্ছে শ্রীগুপ্ত, শ্রীগুপ্ত, আর নাকি প্রথম চন্দ্রগুপ্ত, কোনটা হবে? ইনি হচ্ছেন প্রকৃত প্রতিষ্ঠাতা। শ্রীগুপ্ত রাজা ছিলেন কিন্তু সাম্রাজ্য প্রতিষ্ঠা করেননি। শ্রীগুপ্ত রাজা ছিলেন, তিনি উত্তর ভারতের একটি অঞ্চলে রাজা ছিলেন, স্বাধীন রাজা ছিলেন। শ্রীগুপ্তের পরবর্তী ঘটোৎকচ তার সন্তান। এই ঘটোৎকচের ছেলে হচ্ছে চন্দ্রগুপ্ত। ঠিক আছে, তাহলে শ্রীগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, কিন্তু গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রথম চন্দ্রগুপ্ত। ইনি তার গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং সম্রাট হন। রাজা ছিলেন শ্রীগুপ্ত, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, কিন্তু সাম্রাজ্য প্রতিষ্ঠার যে ব্যাপার স্যাপারটা থেকে যায়, বিশাল একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করা, সমস্ত ভারতকে একত্রিত করা, রাজ্য দখল করে সাম্রাজ্য বিস্তার করা, এই যে বিষয়গুলো চন্দ্রগুপ্ত তিনি করেছেন। এই জন্য গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত। এখানে এই চন্দ্রগুপ্ত এই নামের সাথে আপনারা মৌর্য যুগের চন্দ্রগুপ্তকে আবার মিলিয়ে ফেলবেন না। ইনি হচ্ছেন প্রথম চন্দ্রগুপ্ত। আর মৌর্য যুগের যে চন্দ্রগুপ্ত ছিলেন তিনি চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, আর গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রথম চন্দ্রগুপ্ত। এই জন্য প্রথম বলা হয়, কারণ এই চন্দ্রগুপ্তের নাতি তাকে আবার
চন্দ্রগুপ্ত নামে আখ্যায়িত করা হয়, বা তারও নাম চন্দ্রগুপ্ত। এই জন্য চন্দ্রগুপ্তের যে নাতি তাকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বলা হয়, বা বিক্রমাদিত্য যার টাইটেল বা উপাধি। আপনারা বুঝতে পেরেছেন হয়তোবা। এই চন্দ্রগুপ্ত হচ্ছে প্রতিষ্ঠাতা। চন্দ্রগুপ্ত তার পরবর্তী উত্তরাধিকারী ছিলেন সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের পরবর্তীতে ছিলেন এখানে রামগুপ্ত, কিছুকাল শাসন করেছেন, কিন্তু রামগুপ্ত যোগ্যতার প্রমাণ না দিতে পেরে পরবর্তীতে গুপ্ত সাম্রাজ্যের হাল ধরেন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত দ্বিতীয়। ঠিক আছে, এই প্রথম চন্দ্রগুপ্ত শাসন করেছিলেন 320 থেকে 40 এডি। ইনি শাসন করেছিলেন 340 থেকে 80 এডি, এবং পরবর্তীতে তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত শাসন করেছেন 380 থেকে 413, এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের ছেলে কুমারগুপ্ত, তিনি 414 থেকে শাসন করেছেন 455। ঠিক আছে, তো গুপ্ত বংশের যে রাজারা ছিলেন তাদের শাসনের কালানুক্রমিক এখানে তুলে ধরা হলো। প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং কুমারগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্তকে বলা হয় মহারাজাধিরাজ। তার উপাধি ছিল মহারাজাধিরাজ। এবং সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতীয় নেপোলিয়ন, ভারতের নেপোলিয়ন। সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ন তাকে বলা হয় এই কারণেই, কারণ এই সমুদ্রগুপ্ত সমুদ্রের মতো করে তিনি তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন, একবার উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত। ঠিক আছে, মোটামুটি তার সময়ে গুপ্ত সাম্রাজ্য সবচেয়ে বিস্তৃতি লাভ করে, এই জন্য তাকে ভারতের নেপোলিয়ন বলা হয়। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে বিশাল সাম্রাজ্য পেয়েছেন। এই সময় তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভালো যোদ্ধা ছিলেন, কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে শিল্প, সাহিত্য, শিক্ষা, চিকিৎসা সব দিক থেকে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে পুরো একটা সুবর্ণ সময়, বা এই জন্যই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালটাকে মেনলি শিল্প সাহিত্যের ডেভেলপ হয়েছে ভালো, এবং এই গুপ্ত সাম্রাজ্যকে টোটালটাকে ফোকাস করে এই জায়গাটাতে। এবং এই গুপ্ত যুগকে এই জন্য বাংলার বা ভারতবর্ষের স্বর্ণ যুগ হিসেবে আখ্যায়িত করা হয়। আর বিক্রমাদিত্য, এই বিক্রমাদিত্য উপাধি দেওয়া হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। আর কুমারগুপ্তের সময়ে সাহিত্য, শিক্ষা, ধর্ম এইসব বিষয়ের ভালো অগ্রগতি হচ্ছিল কুমারগুপ্তের সময়ে। তাহলে মহারাজাধিরাজ বলা হয় প্রথম চন্দ্রগুপ্তকে, এটা মনে রাখবেন, প্রথম চন্দ্রগুপ্তকে মহারাজাধিরাজ বলা হয়। এবং সমুদ্রগুপ্ত তার পরবর্তী জেনারেশন, তাকে বলা হয় ভারতের নেপোলিয়ন। তার সময়কালটা মনে রাখবেন। এবং স্পেশালি এই যে উপাধিগুলো, এই উপাধিগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং ম্যাক্সিমাম পরীক্ষাতে এই এই প্রশ্নগুলো আসে থেকে যে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়, গুপ্ত সাম্রাজ্যের কোন রাজাকে মহারাজাধিরাজ বলা হয়। তো চন্দ্রগুপ্তকে মহারাজাধিরাজ, ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে, বিক্রমাদিত্য বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তকে, এবং কুমারগুপ্ত বলা হয় কুমারগুপ্তের সময়ে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছিল সাহিত্য, শিক্ষা, ধর্ম।
গুপ্ত যুগের যে সাম্রাজ্য শাসনের যে শাসনকাল বা শাসকদের যে কার পর কে শাসন করেছেন তাদের যে কালানুক্রমিক এবং তাদের যে সিরিয়াল গুলো আমরা এগুলো জানলাম, এবং তারা কে কোন উপাধিতে ভূষিত ছিলেন সেই সময় সেই বিষয়গুলো জানলাম। আপনারা নোট করে থাকলে মিশিয়ে দিতে পারি, আমার যে ভুলটা বারবারই হয় লেখার পর পরে মিশিয়ে দিই, এতে আপনাদের একটু প্রবলেম হয়, এই জন্য দুঃখিত। তো এই বিষয়টা চলে গেল। এখন আমরা গুপ্ত যুগের শিল্পকলা যে মেন টপিকটা নিয়ে আলোচনা করব, একটা হিউজ টপিক, এই বিষয়গুলোর ভিতরে এখন ঢুকবো। গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়, কারণ এই সময়ে শিল্প, সাহিত্য, শিক্ষা, চিকিৎসা, আপনাদের সামরিক ক্ষেত্রে, তারপর স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, মানে টোটাল বিষয়গুলো যেগুলো একটা রাষ্ট্রের উন্নতির জন্য, একটা রাষ্ট্রের পরিচিতির জন্য প্রয়োজন, সবগুলো ক্ষেত্রে সুষমভাবে কোনো রকম যুদ্ধ বিগ্রহ ছাড়াই পরবর্তী এমন হয় যে রাজ্যের মধ্যে শত্রু যে রাজ্যগুলো আছে বা শত্রু যারা আছে তারা পরপর শুধু আখাধানে যুদ্ধ বিগ্রহ নিয়ে ব্যস্ত। এই সময় আসলে শিল্প সাহিত্যের ডেভেলপ হয় না, স্বর্ণযুগের যে খেতাব সেটা অর্জন করা সম্ভব হয় না। কিন্তু এই সময়ে রাজনীতির যে স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতার কারণেই গুপ্ত রাজারা এই দিকটাতে ফোকাস করতে পেরেছেন যে শিক্ষার ক্ষেত্রে উন্নতি, শিল্পর ক্ষেত্রে উন্নতি, সাহিত্যের ক্ষেত্রে উন্নতি, স্থাপত্য, ভাস্কর্য সমস্ত ক্ষেত্রে তারা ডেভেলপ করেছেন। আর এই জন্যই স্বর্ণযুগ বলা হয়ে থাকে। এই সময়ে গুপ্ত যুগের যে আহ গুপ্ত যুগের সাম্রাজ্যের মধ্যে যে সাধারণ জনগণরা ছিলেন তারা খুব খুশি ছিলেন। তারা তাদের যে পেশা, তাদের জীবনযাত্রা, সবকিছুতে তারা হ্যাপি ছিলেন। এই জন্যই এই সময়টাকে গুপ্ত যুগের স্বর্ণযুগ বলা হয়। আর গুপ্ত যুগ সব থেকে বেশি আলোচিত এবং সব থেকে বেশি আহ পরিচিত এই কারণে যে এই সময়ে ভাস্কর্য, চিত্রকলা, এই সবের যে নিদর্শনগুলো এগুলো আমরা আজও দেখতে পাই। এগুলো আজও প্রাণবন্ত এবং আজও অক্ষত অবস্থায় কিছু কিছু ভাস্কর্য, চিত্রকলা নিদর্শন, যে অজন্তা গুহা চিত্র, আপনারা ভাস্কর্যের মধ্যে দেখবেন এই সময়ে হিন্দুদের যেমন ভাস্কর্য দেবতা তৈরি হয়েছে, সেম আপনাদের বৌদ্ধদের ভাস্কর্য দেবতা তৈরি হয়েছে, জৈনদের ভাস্কর্য দেবতা তৈরি হয়েছে। তো এই দিক থেকে ধর্মীয় স্থিতিশীলতা সব দিক থেকেই একটা ভালো সুবর্ণ সময় কাটছিল বলেই এই সময়টাকে ভারতের
শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন এবার? শোনা যাচ্ছে না? আমার মনে হয় এবার শুনতে পাচ্ছেন। তো 4 শ্রেণীভুক্ত করেছিলেন সমাজকে। এর মধ্যে শোনা যাচ্ছে এবার? শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়। এই সময়ে পরিব্রাজক ফাহিয়েন ছিলেন। গুপ্ত যুগের সময়কালে ফাহিয়েন নামে একজন পরিব্রাজক, চীনা পরিব্রাজক, তিনি এসেছিলেন এবং গুপ্ত শাসকরা সমাজকে 4 শ্রেণীতে বিভাজন করেছেন সুবিধার্থে। শাসন বা নির্দেশনা যেন ঠিকভাবে পালন করার জন্য 4 শ্রেণীভুক্ত করলেন। কারণ আমরা দেখি যখন এক জায়গায় অনেক মানুষ হয়ে যায়, ভিন্ন ভিন্ন ক্যাটাগরির অনেক মানুষ হয়ে গেছে, জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে এবং বহু জাতিক আগমনের ফলে সমাজে অনেক মানুষ, বহু জাতিতে, বহু বহু গোত্রের, বহু শ্রেণীর, বহু রকমের মানুষ, তখন তো এই জিনিসটাকে কন্ট্রোল করা এত সহজ হয় না। তারা বুদ্ধি করে কি করলেন? ভাগ করলেন, শ্রেণীভুক্ত করলেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণরা সবার উপরের শ্রেণীতে থাকলো। তারা দেবদেবীর পূজা পার্বণ থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা তাদের কাছে আসে। তারা ক্ষত্রিয়দেরকে সেই ইনফরমেশন দেয়। এই ক্ষত্রিয়দের কাছ থেকে বৈশ্যদের কাছে আসে, বৈশ্যদের কাছে শূদ্রদের আসে। মানে সবচেয়ে নিচু বর্ণের যারা ছিলেন তারা ছিলেন শূদ্র। তাদের কাজ ছিল হচ্ছে, বর্তমানে আমরা যেটা দেখি যে পরিষ্কার পরিচ্ছন্নতাকারী, মেথর, মুচি, ডোম। হ্যাঁ, এরা ছিলেন সেই বর্ণের, এবং বৈশ্যরা ব্যবসায়িক ছিলেন, ক্ষত্রিয়রা যোদ্ধা ছিলেন, এবং ব্রাহ্মণরা পূজা পার্বণ এবং সমাজ পরিচালনা ব্যবস্থার যে বিষয়টা সেটা নিয়ন্ত্রণ করতেন। তো এইভাবে সমাজকে 4টি শ্রেণীতে বিভাজন করেছেন কেবলমাত্র বহুজাতিক আগমনের কারণে। জাতিক আগমন।
ঠিক আছে। বহুজাতিক আগমনের কারণে ভিন্ন ভিন্ন পেশার ভিন্ন ভিন্ন আহ গোত্রের বহুজাতিক যখন বহু মানুষ যখন দেখা দিল, তো সেই জায়গাটা থেকে তারা কি করলেন যে এদেরকে শ্রেণীভুক্ত করি, শ্রেণীভুক্ত করলে প্রত্যেকটা শ্রেণী আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তখন সেই জায়গাটাকে শাসন বা সেই জায়গাটাতে নির্দেশনা দিলে ঠিক সেইভাবে সেই জায়গাটা কন্ট্রোল করা যাবে, এই জন্য তারা 4টে শ্রেণীতে ভাগ করেছিলেন। এই সময় সতীদাহ প্রথা আর বর্ণ প্রথা, বর্ণের ভিত্তিতে যে বিভাজন হলো, এই বিষয়গুলো একটু একটু খারাপ হলেও বা সমাজটাকে বিভাজন করে শাসন করা, যে ডিরেক্ট কোনো জায়গায় রাজা গিয়ে সরাসরি শাসন করছেন বিষয়টা এমন নয়, তিনি তার ক্ষমতাগুলোকে প্রদেশ ভিত্তিক ভাগ করে দিয়েছিলেন। হ্যাঁ, এই প্রদেশ প্রদেশে ভাগ করে দেওয়ার ফলে সেখানে যেমন গভর্নর থাকে, সেই গভর্নর থেকে আমরা যেটা দেখি যে আমাদের জেলা ভিত্তিক, তারপরে আসে উপজেলাতে, তারপরে ইউনিয়নে, এইভাবে গ্রাম পর্যায় পর্যন্ত যে ক্ষমতার যে একটা ক্ষমতার যে প্রয়োগ বা ক্ষমতাকে বা কোন একটা ইনফরমেশনকে যে ডিস্ট্রিবিউশন করার যে মাধ্যমগুলো, তো এইভাবেই সেই গুপ্ত যুগে তারা শাসন করেছেন। গুপ্ত যুগের শাসকরা তারা সরাসরি পুরো রাজ্যটাকে নিয়ন্ত্রণ করতেন না, কিন্তু রাজ্যের ছোট ছোট পার্ট গুলোকে ভেঙে ভেঙে সেখানে গভর্নর নিয়োগ করেন, সেটাকে সেইভাবে তারা শাসন করতেন। গুপ্ত যুগের কুমার গুপ্তের সময় স্পেশালি সাহিত্যের বিষয়টা খুব ভালো ডেভেলপ হচ্ছিল, এবং তিনি নিজেও একজন সাহিত্যপ্রেমিক ছিলেন। তো গুপ্ত যুগের সময়ে আহ, সামরিক শিক্ষার ক্ষেত্রে নালন্দা বিশ্ববিদ্যালয়, গুপ্ত যুগের সময় শেষের দিকের এগুলো, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন নালন্দা বিশ্ব নালন্দা বিশ্ববিদ্যালয় যে শিক্ষার ক্ষেত্রে, আমরা শিক্ষা নিয়ে আলোচনা করছি এখন। নালন্দা বিশ্ববিদ্যালয় কুমার গুপ্তের সহযোগিতা পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটা বিহারে, ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় বা উপমহাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতে পৃষ্ঠপোষকতা করেছেন বা প্রতিষ্ঠা করেছেন কুমার গুপ্ত। এবং কুমার গুপ্তের সময়ে অজন্তার গুহা চিত্রগুলো ভালো, কি বলবো, অজন্তার গুহা চিত্রগুলোর ভালো উন্নতি ছিল। অজন্তার গুহা চিত্রগুলো, স্পেশালি অজন্তার যে গুহা চিত্রগুলো, এই গুহা চিত্রগুলোর যে সর্বোচ্চ ভালো চিত্রগুলো, যেগুলো সর্বোচ্চ ভালো ভালো যে চিত্রগুলো যে গুহাগুলোতে রয়েছে, অজন্তা কিন্তু একটা বিস্তৃত সময় নিয়েছিল। এই অজন্তা শুরু হয়েছিল হচ্ছে মৌর্যর শেষ সময়ে। হ্যাঁ, এটা 200 খ্রিস্টপূর্বাব্দ, যেটা 200 BC, এই সময় থেকে শুরু হয়ে আহ প্রায় পাল পর্যন্ত, মৌর্য থেকে পাল পর্যন্ত এখানে মৌর্য, শুঙ্গ, কুষাণ আহ এবং শেষ গুপ্ত, এই গুপ্তরা আহ এই অজন্তা গুহা চিত্রের ক্ষেত্রে সব থেকে ভালো পৃষ্ঠপোষক। গুপ্ত যুগে অজন্তার চিত্রকলার সব
সেটিং ঠিক আছে? কথা বলে শুনতে পাচ্ছেন এবার? আসলে এক্সট্রিমলি সরি যে আমার একটু মাইক্রোফোনের সমস্যা হচ্ছে, তার জন্য দুঃখিত। শোনা যায়? কথা আসছে না। শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? ঠিক আছে, নেক্সট ডে থেকে আর মাইক্রোফোন ইউজ করবো না সম্ভবত। আর মাইক্রোফোন সরি কথা বললে তো শোনা যায়। তো শিক্ষার ক্ষেত্রে নালন্দা বিশ্ববিদ্যালয় কুমারগুপ্তের সময়, আর শিক্ষার ক্ষেত্রে আরো যে উন্নতিগুলো হয়েছিল যে আর্যভট্ট তিনি শূন্য, এই যে জিরো আবিষ্কার, তারপরে হচ্ছে আর্যভট্ট যেমন শূন্য আবিষ্কার করেছেন, তারপর এই দশমিকের যে ব্যবহার, দশমিক, আরেকটা হচ্ছে আরবিক সংখ্যা। তো স্পেশালি গণিতের শূন্য আবিষ্কারের ক্ষেত্রে যে ভূমিকা আর্যভট্ট, তিনি গুপ্ত যুগের সময়কালের একজন গণিতবিদ, দার্শনিক, এবং দশমিক সংখ্যার আবিষ্কার এই সময় হয়েছে। সুতরাং শিক্ষা ক্ষেত্রে এই যে বিষয়গুলো, যে ভূমিকাটা সবচেয়ে বেশি পালন করেছিল হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। সেখানে একটা হিউজ বড় ধরনের একটা লাইব্রেরি ছিল। এই লাইব্রেরিতে গুরুত্বপূর্ণ অনেক পুস্তক ছিল, যে পুস্তকগুলো হয়তোবা যদি থাকতো আজ পর্যন্ত শিক্ষা গবেষণার ক্ষেত্রে অনেক বড় সহায়ক একটা ভূমিকা পালন করত। দুঃখের বিষয়, পরবর্তীতে বিভিন্ন আক্রমণে এই নালন্দা বিশ্ববিদ্যালয় জ্বালিয়ে পুড়িয়ে ছারখার হয়ে ধ্বংস হয়ে যায়। সেখান থেকে গুরুত্বপূর্ণ তেমন কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। এই সময়ে সাপের কামড়ের পর যে ট্রিটমেন্ট দেওয়া হয়, সেই ট্রিটমেন্ট আবিষ্কার হয়েছে। অস্ত্রোপচার চলছিল, প্লাস্টিক সার্জারি কিভাবে করা হয় সেই জিনিসটা আবিষ্কার করে ফেলেছেন। এটা চিকিৎসার ক্ষেত্রে গেল। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জাহাজ নির্মাণ করে বিদেশে রপ্তানি করা হতো। আর দারুণ দারুণ সব ইস্পাত এবং উন্নত মানের ইস্পাত, সিমেন্ট, এই সমস্ত কিছু এখানে আবিষ্কার হচ্ছিল। এবং এই আবিষ্কারের ঘটনাগুলো মুসলিম যে ভ্রমণার্থীরাই আমাদের এখানে আসতেন, তাদের মাধ্যমে, বা ব্যবসার ক্ষেত্রে যে মুসলিম বা আরবীয় বণিকরা এখানে আসতেন, তাদের মাধ্যমে এই ইনফরমেশনগুলো বা এই আবিষ্কারের ঘটনাগুলো ইউরোপে ছড়িয়ে পড়ছিল ধীরে ধীরে। তো এই যে আদান প্রদান, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক বা কালচারের ক্ষেত্রে হোক, আরব কালচারের সাথে আমাদের এই কালচারের যে আদান প্রদান, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে আদান প্রদান, এই আদান প্রদানের ফলে একটা অ্যাকালচারেশন তৈরি হচ্ছিল, সেটা গুপ্ত যুগে খুব ভালো মতো হচ্ছিল। এবার শিল্পকলা, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, সাহিত্য। চন্দ্রগুপ্ত দ্বিতীয় যখন ক্ষমতায়, তখন তার রাজদরবারের নবরত্ন যারা ছিলেন, তাদের মধ্যে বিখ্যাত সাহিত্যিক, কবি, নাট্যকার কালিদাস, বরাহমিহির, আর্যভট্ট ছিলেন এর মধ্যে, বেতাল ভট্ট, এই ধরনের বিখ্যাত
টোটাল 8 জন জ্ঞানী গুণী মানুষকে সঙ্গে নিয়ে তিনি তার রাজদরবারের বিভিন্ন উপদেশ ডেভেলপের জন্য বিভিন্ন পরামর্শ গ্রহণ করতেন। আর এই 9 জন ব্যক্তিবর্গ নিয়ে তিনি যে গ্রুপ তৈরি করেছিলেন সেটাকে বলা হয় নবরত্ন। এটা চন্দ্রগুপ্ত দ্বিতীয় যে তার সময়কালে ছিল। তো শিল্পকলার ক্ষেত্রে স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, সাহিত্য। স্থাপত্যের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে এই সময়ে স্থাপত্যের ক্ষেত্রে পড়বে হচ্ছে প্রাসাদ, স্থাপত্যের ক্ষেত্রে পড়বে হচ্ছে গুহা, মন্দির, বিহার, মন্দির। তাদের যে প্রাসাদ সেটা স্থাপত্যের আন্ডারে পড়ে, তাদের প্রাসাদ ছিল পাটালিপুত্র, এবং গুহা মন্দিরগুলো নির্মিত হচ্ছিল। বিহার ছিল, বিহারের মধ্যে হচ্ছে অজন্তার যে ঘটনাগুলো, যে গুহা মন্দিরগুলো ছিল সেটা বিহারের অন্তর্ভুক্ত, এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে আর্কিটেকচার সেটা হচ্ছে এই স্থাপত্যের মধ্যে পড়বে। আর স্পেশালি কিছু মন্দির ছিল, যেমন দশাবতার মন্দির হচ্ছে তার মধ্যে একটি, এগুলো স্থাপত্যের মধ্যে পড়ে। ভাস্কর্যটাকে আমরা ভাগ করব 2 ভাগে। একটা হচ্ছে বৌদ্ধ ভাস্কর্য, আরেকটা হচ্ছে ব্রাহ্মণ্য হিন্দু ভাস্কর্য। ঠিক আছে, এই বৌদ্ধ ভাস্কর্য এবং হিন্দু ভাস্কর্য। এই বৌদ্ধ ভাস্কর্যের মধ্যে আমরা দেখি দণ্ডায়মান বৌদ্ধ ভাস্কর্য। এটি দিল্লিতে আছে, দিল্লি জাদুঘরে রয়েছে। দণ্ডায়মান বৌদ্ধ, তার যে পরিচ্ছেদ, যে পোশাক, সেটা ভেজা কাপড় গায়ে জড়ায় থাকলে অথবা পাতলা একটি মসলিন কাপড় যদি আমার পোশাক হয়, সেই পোশাক পরে যদি আমি স্নান করি, সরাসরি গায়ে পানি ঢাললাম, সেই যে মসলিন যে সুতি কাপড়টা আমার গায়ের শরীরের সাথে যে পানির কারণে লেগে থাকবে, সেই ধরনের একটা ফিলিংস, সেই ধরনের ড্রেপারি। এখানে গ্রিকদের মতো সূক্ষ্ম ভাঁজওয়ালা ড্রেপারি নয়, এখানে জাস্ট গায়ের সাথে জড়িয়ে আছে এই ধরনের একটা ড্রেপারি। দণ্ডায়মান বুদ্ধের মাথার চারপাশে যে সার্কেল দেখব, এই সার্কেলের মধ্যে সূক্ষ্ম ভাবে খোদাই করা অনেক নকশা রয়েছে। দণ্ডায়মান বুদ্ধের ডান হাতটি ভাঙা, ধারণা করা হয় ডান হাতটি তার অভয় মুদ্রায় ছিল, এইভাবে। ঠিক আছে, এবং দণ্ডায়মান বুদ্ধের ড্রেপারি হলো ভেজা বুদ্ধের ন্যায়। অন্যতম একটি বৌদ্ধ ভাস্কর্য সেই সময়ে দণ্ডায়মান বৌদ্ধ, এবং এই দণ্ডায়মান বৌদ্ধের আচ্ছা, বৌদ্ধ তো লিখি নাই, দণ্ডায়মান বৌদ্ধ বা বুদ্ধ। দণ্ডায়মান বুদ্ধের যে মাধ্যম ছিল, এটি হচ্ছে বেলে পাথরে তৈরি। দ্বিতীয়টাতে আসি, সেটা হচ্ছে উপবিষ্ট বুদ্ধ। এখানে উপবিষ্ট বুদ্ধকে ধ্যানরত অবস্থায় দেখা যায়, বসে রয়েছেন তিনি, এবং উপবিষ্ট বুদ্ধর পিছন দিকে যে সার্কেলটি রয়েছে পবিত্রতার প্রতীক হিসেবে, এখানে এই পাশে এই সার্কেলের 2 পাশে 2টি অ্যাঞ্জেলস বা
দুধ দুধ বা যেটা বলেন আপনারা যে স্বর্গীয় দুধ বা অ্যাঞ্জেল, যে ছোট ডানাওয়ালা পরি, এই তার পিছনের যে সার্কেল, এই সার্কেলের মধ্যে রয়েছে দুটি ডানাওয়ালা পরি দুই পাশে এবং নকশা খোদাই করা। এবং দণ্ডায়মান বৌদ্ধর নিচের যে অংশটুকু রয়েছে এইখানে এই পাশে তিনটা, এই পাশে তিনটা, টোটাল 6টি ফিগার ত্রিভঙ্গ ভাবে দণ্ডায়মান রয়েছে। এবং এরা এখানে ধর্মচক্র রয়েছে, ধর্মচক্রকে তারা শ্রদ্ধা জানাচ্ছে। এই উপবিষ্ট বৌদ্ধ পাওয়া যায় হচ্ছে সারনাথে। সারনাথ হচ্ছে সেই সময়ে বৌদ্ধ কালচার, যে বৌদ্ধ ভাস্কর্য তৈরির ক্ষেত্রে একটি অন্যতম জায়গা, বা সারনাথ স্কুল বলা হয় সেই সময়। এই কারণে যে এখানে বৌদ্ধ স্কাল্পচার গুলো বিশেষ করে এখানে সারনাথে সবচেয়ে বেশি নির্মাণ করা হয়েছে। এই কারণে যে সারনাথ হচ্ছে বৌদ্ধের ধর্ম প্রচারের প্রথম জায়গা, বা বৌদ্ধের একটি তীর্থক্ষেত্র বলা যেতে পারে সারনাথ। এই জন্যই এইখানে বৌদ্ধ ভাস্কর্যগুলো ম্যাক্সিমাম তৈরি হয়েছে। এছাড়াও পাওয়া গেছে ব্রোঞ্জের তৈরি ভাস্কর্য বা ধাতু নির্মিত ভাস্কর্য, ধাতু নির্মিত বৌদ্ধ, ধাতুর তৈরি বৌদ্ধ ভাস্কর্য। এবং ভেজা বৌদ্ধ, ঠিক আছে। এই যে ভেজা বুদ্ধ একটি খুবই কমন এবং ইম্পর্টেন্ট বিষয়। যে ভেজা বুদ্ধ বলতে আপনারা কি বোঝেন? যেটা বললাম আপনাদেরকে, একটা সুতি কাপড়ের ড্রেস পরে আপনি ফুল প্যান্ট পরছেন অথবা একটা লুঙ্গি পরছেন, বা একটা পা থেকে আপনার পুরো বডি পর্যন্ত একটা বড় একটা ড্রেস পরেছেন জুব্বার মতো করে, সেটা পরে যদি আপনি পুকুরে ডুব দিয়ে উঠে, বা আপনাকে পুকুরে চুবিয়ে উঠানো হলো, তখন আপনার যে অবস্থা থাকবে, আপনার পুরো ড্রেস, এই যে একটা ঢিলেঢালা পোশাক, সেটা আপনার গায়ের সাথে যে লেগে যাবে, এই লেগে গিয়ে যে ধরনের আপনাকে দেখাবে, সেই জিনিসটাই এই ভেজা বুদ্ধ। সেই জিনিসটাই হচ্ছে ওই সময়কার ভাস্কর্যের একটা বৈশিষ্ট্য ছিল। সমস্ত বৌদ্ধ ভাস্কর্য যেগুলো তৈরি হয়েছিল, তাদের যে ড্রেপারিটা দিয়েছিল, সেই ড্রেপারিটা ঠিক এরকম ছিল। আপনারা এটা নোট করলে এই দিকটা মিশিয়ে দিয়ে এখানে একটু ড্রয়িং দেখিয়ে দিতে পারি আপনাদেরকে। ভেজা বুদ্ধটা সেই সময় এমন ছিল, এটা ফিগার, হ্যাঁ, তার যে ড্রেপারি, জাস্ট বডির উপরে শুধু এমন ভাবে করা হয়েছে এটা, যে শরীরের উপরে শুধু খোদাই করে দিয়েছে, কিন্তু একটা হিউম্যান বডির পুরো আদল বোঝা যাচ্ছে, তার পা পর্যন্ত স্পষ্ট ভেসে আছে। শুধু এই জায়গাটাতে খোদাই করে ফেলে দেওয়া হয়নি, এই অংশটুকু রাখা হয়েছে। আর এটা দিয়ে বোঝানো হচ্ছে তিনি একটা ফুল ড্রেস পরে আছেন, যেটা তার পা পর্যন্ত, কিন্তু পায়ের পুরো আদল বোঝা যাচ্ছে, তার পুরো বডির স্ট্রাকচার বোঝা যাচ্ছে, কিন্তু তিনি ড্রেস পরে আছেন। এটা বোঝার উপায় একমাত্র যে তার গায়ের মধ্যে চিকন চিকন রেখা দিয়ে খোদাই করে দেওয়া হয়েছিল। এই যে ভাঁজগুলো জাস্ট রেখা দিয়ে, একটা লাইন দিয়ে জাস্ট ভাঁজ বোঝানো হয়েছে যে তিনি একটা কাপড় পরে আছেন, কিন্তু তার বডির সমস্ত স্ট্রাকচার আমরা বুঝতে পারতেছি। আপনি এটা ফিলফিলে পাতলা কাপড় পরে স্নান করলে আপনার গা যেমন সমস্তটাই বোঝা যায়, আপনার বডি স্ট্রাকচার যেমন বোঝা যায়, সেম বিষয়টাই সেই সময়কার ভাস্কর্যের মধ্যে ফুটে তোলা হয়েছিল। দেখে মনে হচ্ছিল যেন তার গায়ের মধ্যে কাপড় আছে ঠিক, কিন্তু কাপড়টা তার গায়ের সাথে লেগে আছে, একবারে
ভেজা কাপড় যেমন গায়ের সাথে লেগে থাকে সেম। তো এই জন্য এই সময়কার বৌদ্ধ ভাস্কর্যগুলোকে বলা হয়ে থাকে যে ভেজা বৌদ্ধ। দেখে মনে হচ্ছে ভেজা কাপড় পরে তিনি আছেন, এই জন্য তাকে বলে ভেজা বৌদ্ধ। তো দণ্ডায়মান বৌদ্ধ খুব ইম্পর্টেন্ট, উপবিষ্ট বৌদ্ধ আরো ইম্পর্টেন্ট, সব থেকে সুন্দর, নিখুঁত এবং সারনাথে প্রাপ্ত অন্যতম শ্রেষ্ঠ ভাস্কর্য উপবিষ্ট বুদ্ধ। এটা মনে রাখবেন, এই উপবিষ্ট বুদ্ধের আদল, বুদ্ধের যে বসে থাকা, ধ্যান করে যে বসে থাকা, এই ম্যাক্সিমাম বৌদ্ধ যেগুলো টেম্পল আছে দেখবেন আপনারা উপবিষ্ট বুদ্ধ আছে, ম্যাক্সিমাম টেম্পল উপবিষ্ট বুদ্ধ। এই উপবিষ্ট বৌদ্ধের ধারণাটা কিন্তু সারনাথের এই গুপ্ত যুগের উপবিষ্ট বৌদ্ধ নির্মিত হয়েছিল বলেই এই উপবিষ্ট বৌদ্ধ ট্র্যাডিশনটাই এখনো ফলো আপ করা হচ্ছে। এই উপবিষ্ট বৌদ্ধ পরবর্তীতে গুপ্ত যুগ পরবর্তী সমস্ত যে জায়গায় বৌদ্ধ ধর্ম বিস্তার লাভ করেছে সব জায়গাতেই এই ট্র্যাডিশনটা গেছে এবং খুবই গ্রহণযোগ্যতার সাথে গ্রহণ করা হয়েছে। এবং এই উপবিষ্ট বুদ্ধ যে বসে থাকা, এই যে স্টাইলটাই এখনো চর্চা হয় এবং এই স্টাইলেই আমাদের হিন্দুদের যে দেবদেবতা, সেই দেবদেবতা বা ব্রাহ্মণের যে দেবদেবতা, সেই দেবদেবতা ভাস্কর্যগুলোও কিন্তু উপবিষ্ট বৌদ্ধকে ফলো আপ করে অনেক ভাস্কর্য তৈরি করা হয়েছিল। তো আর ভেজা বুদ্ধ যে বিষয়টা বললাম সেটা ইম্পর্টেন্ট, যে ভাস্কর্যের মধ্যে, বৌদ্ধ ভাস্কর্যের মধ্যে এই বিষয়গুলো। এখন এই পাশে ড্রয়িং করবো না, আপনাদেরকে দেখে দিই হিন্দু ভাস্কর্যগুলো কি কি ছিল। হিন্দু ভাস্কর্যগুলোর মধ্যে ছিল, এগুলো ম্যাক্সিমামই ছিল হচ্ছে তৎকালীন যে মন্দিরগুলো ছিল, এই মন্দিরের গায়ে এখনো দেখবেন আপনারা যে টেরাকোটা বা ভাস্কর্য যেটাই বলেন, যে রিলিফ ভাস্কর্য বা 3 ডাইমেনশনাল ভাস্কর্য খুব কম, কিন্তু রিলিফ ভাস্কর্যের মধ্যে মন্দিরের দেওয়াল, পুরো দেওয়াল জুড়ে যে ভাস্কর্যগুলো রয়েছে, এই হিন্দু ভাস্কর্যগুলোর জায়গাগুলোই ছিল সেই জায়গাগুলো মন্দিরের দেওয়ালে খোদাই করা। তো গুপ্ত যুগে সব থেকে বড় বড় যে ভাস্কর্যগুলো বা বিখ্যাত যে ভাস্কর্যগুলো, কমন যে ভাস্কর্যগুলো হয়েছিল, সেগুলোর মধ্যে হচ্ছে উদয়গিরির যে পাথর কাটা বা পাহাড় কাটা, গুহা মন্দির বলতে পারি আমরা। এইখানে আরেকটি জায়গা হচ্ছে দেওঘরের দশাবতার মন্দির। দশাবতার একসাথে লিখলে ভালো হতো, দশাবতার মানে 10 অবতার। এই দেওঘরের দশাবতার মন্দির, এই স্পেশালি দুইটা জায়গা মনে রাখবেন, উদয়গিরির পাহাড় কাটা গুহা মন্দির এবং দেওঘরের দশাবতার মন্দির। খুবই গুরুত্বপূর্ণ দুটি জায়গা এবং এই দুটা জায়গায় যে ভাস্কর্যগুলো রয়েছে সেই ভাস্কর্যগুলি গুপ্ত যুগের শ্রেষ্ঠ ভাস্কর্য, আলোচিত ভাস্কর্য। তো এই গুপ্ত যুগের দুইটা স্থানে কেবলমাত্র 3টা ভাস্কর্য নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, 3 ধরনের বা 3 টাইপের সেই ভাস্কর্যগুলো। এইটুকু অংশ মিশিয়ে দিলাম, ভাস্কর্যের জায়গাটুকু মিশিয়ে দিলাম, ভাস্কর্যের আলোচনা করছে এই পাশেটা মিশিয়ে দিলাম। দেওঘরের দশাবতার পাহাড় কাটা যে গুহা মন্দির, এখানে ছিল হচ্ছে আপনাদের বরাহ অবতার। বরাহ অবতার, বরাহ শুকরের মতো মুখ করে বাহুর মধ্যে বিশাল বড় 12 ফিটের একটা ভাস্কর্য, রিলিফ, হাই রিলিফে গুহা মন্দিরের দেওয়ালের গাত্রে হাই রিলিফে করা একটি বরাহ অবতারী ভাস্কর্য। এইখানে দুটি ফিগার রয়েছে বরাহের সামনে, বরাহের গায়ে বড় মালা পরা ছিল, বনফুলের মালা পরে থাকেন। বরাহ হচ্ছে হিন্দু দেবতা শ্রীকৃষ্ণের 3য় অবতার একটা, ঠিক আছে।
তো থার্ড বা তৃতীয় বিষ্ণুর তৃতীয় অবতার, শ্রীকৃষ্ণ ঠিক না, বিষ্ণুর তৃতীয় অবতার বরাহ। এই বরাহ অবতার, এই ভাস্কর্যটি চন্দ্রগুপ্তের সময়কার, চন্দ্রগুপ্ত দ্বিতীয়, তার সময় সঙ্গে। আর আপনাদের আরেকটি বিষয় জানিয়ে দেই, এবং গুপ্ত শাসকরা ছিলেন হচ্ছে ব্রাহ্মণ্য ধর্মের অনুসারী। তার মানে তারা হিন্দু ধর্মের অনুসারী এবং ব্রাহ্মণ্যবাদ বা বৈষ্ণব ধর্মের অনুসারী। অর্থাৎ ভগবান বিষ্ণুর যারা পূজারী, ভগবান বিষ্ণুকে যারা অনুসরণ করেন, তার অনুসারী যারা, তারা হচ্ছে বৈষ্ণব। তো বৈষ্ণব ধর্মের অনুসারী বা ব্রাহ্মণ্যবাদ বা হিন্দু বা সনাতনী যাই বলে, তো গুপ্ত রাজারা এটা ছিলেন। মৌর্য রাজারা কিন্তু ছিলেন, যদিও প্রথমে তারা মৌর্য প্রথম যে রাজা ছিলেন তিনি ছিলেন, আচ্ছা ওদিকে না যাই বাদ দেন। তো মৌর্যরা স্পেশালি হচ্ছে আপনাদের বৌদ্ধ ছিল, সম্রাট অশোক বৌদ্ধের পৃষ্ঠপোষক ছিলেন, তার কারণে হয়তো বা বৌদ্ধ ধর্ম সবচেয়ে বেশি ডেভেলপ করেছিল। কিন্তু গুপ্ত যুগের রাজারা হলো ব্রাহ্মণ্যবাদ বা বৈষ্ণব ধর্মের অনুসারী। চন্দ্রগুপ্ত, এখানে যে দুটি ফিগার রয়েছে, একজন হচ্ছেন শাসকের মতো, একজন মাথায় মুকুট, একজন রাষ্ট্রপ্রধান বা একজন রাজার যে ভঙ্গিতে থাকে সেই ভঙ্গিতে, তার মতো করে এখানে একটি ভাস্কর্য তৈরি করা আছে, রিলিফ। আর তার পিছনে আরেকজন সৈন্য তলোয়ার হাতে, তিনিও মাথা নত করে দুহাত জোর করে এই বরাহের দিকে ভক্তি ভক্তি ভক্তির ভঙ্গিতে তারা হাঁটু গেড়ে ভক্তির ভঙ্গিতে এখানে একজন রাজা এবং পিছনে একজন সৈন্যকে দেখা যায়। ধারণা করা হয় এই যে রাজার ফিগারটি এখানে করা হয়েছে, এই রাজা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের ভাস্কর্য বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রতিকৃতি, এবং তার পিছনে একজন তার সৈন্যের প্রতিকৃতি। আর এই বরাহের ভাস্কর্যের এই যে, এটা সাপোজ যদি ওয়াল হয়ে থাকে, এই জায়গাতে অসংখ্য অসংখ্য ছোট ছোট রিলিফ করা হয়েছে। এগুলো হচ্ছে অসংখ্য সেনাদের ভাস্কর্য করা হয়েছে এই জায়গাটাতে। এই বরাহ ভাস্কর্যটা হচ্ছে অন্যতম একটি ভাস্কর্য, যেটা উদয়গিরির পাহাড় কাটা গুহা মন্দিরে রয়েছে। এই গুহা মন্দিরের যে লিন্টেল, গুহা মন্দিরের দরজার লিন্টেলে আরো দুইটি ভাস্কর্য রয়েছে যক্ষীর মূর্তির মতো। এক বরাহ গেল, আর একটি যক্ষীর মূর্তির মতো, সেটা হচ্ছে গঙ্গা আর যমুনা। গঙ্গা এবং যমুনা। এই উদয়গিরির পাহাড় কাটা মন্দিরের যে দরজার লিন্টেল মনে করেন সাপোজ, এখানে গঙ্গা এবং যমুনা দুইটি ভাস্কর্য করা রয়েছে, নারী মূর্তি, এবং এটা অনেকটা যক্ষীর মূর্তির মতো। হ্যাঁ, যক্ষীর মূর্তির মতো। এবং এই দুটি ভাস্কর্য উদয়গিরির পাহাড় কাটা গুহা মন্দিরে অন্যতম শ্রেষ্ঠ ভাস্কর্য। তৃতীয় যে ভাস্কর্যটা দেখব সেটা হচ্ছে দেওঘরের দশাবতারে। এবার দেওঘরের দশাবতারে আসবো। এই দুটা হচ্ছে আপনাদের উদয়গিরির। দেওঘরের দশাবতারে আসি আমরা। এই যে দেওঘরের দশাবতার মন্দির, এখানে ছিল হচ্ছে বিষ্ণুর অনন্ত শয়ন। বিষ্ণুর অনন্ত শয়ন। এখানে ভগবান বিষ্ণু নাগের বা সাপের এখানে শায়িত অবস্থায় রয়েছেন। এখানে তার পাদসেবায় নিয়োজিত তার সহধর্মিণী লক্ষ্মী, দেবী লক্ষ্মী। বিষ্ণুর নাভি থেকে পদ্মের কোর উঠেছে। এই যে পদ্ম, এই পদ্মের উপরে বসে আছেন ব্রহ্মা। এই পাশে দুটি দেবতা, আবার অপর পাশে লেফট রাইট দুই পাশে দুটি দুটি করে চারটি দেবতা। এখানে কার্তিক রয়েছে, আরো এ পাশে আরো টোটাল 5টি পদ্মের উপরে ব্রহ্মা, অপর পাশে কার্তিক, এবং সব মিলে টোটাল 5টি দেবতা এই দেওয়ালের উপরে খোদাই করা।
রিলিফ করা। এবং বেসমেন্টের যে নিচের অংশটুকু রয়েছে এখানে টোটাল ফিগার দাঁড়িয়ে রয়েছে 6 জন। টোটাল 6টি ফিগার ত্রিভঙ্গ ভঙ্গিতে, কৃষ্ণের যে ত্রিভঙ্গ ভঙ্গি আমরা দেখি শরীর বাঁকা করে এইভাবে ত্রিভঙ্গ রীতিতে বা ত্রিভঙ্গ ভঙ্গিতে এখানে টোটাল 6টি ফিগার। একটু কোমর একটু বাঁকা করে এইভাবে যে দাঁড়িয়ে থাকার বিষয়টা থাকে সেইভাবে দাঁড়িয়ে রয়েছেন ত্রিভঙ্গ ভঙ্গিতে। এখানে টোটাল 6টি ফিগার রয়েছে। এটা হলো বিষ্ণুর অনন্ত শয়ান ভাস্কর্য। তো এই ভাস্কর্যগুলোই হচ্ছে হিন্দু ভাস্কর্যের মধ্যে অন্যতম ভাস্কর্য। দেওঘরের 10 অবতার মন্দিরে বিষ্ণুর অনন্ত শয়ান মনে রাখবেন। আর উদয়গিরি পাহাড় কাটা যে মন্দির সেখানে বরাহ অবতার এবং গঙ্গা যমুনার ভাস্কর্য। ভাস্কর্য গেল, এবার আসি চিত্রকলায়। গুপ্তযুগের চিত্রকলা বলতেই প্রথম যে চিত্রকলা বা সবচেয়ে আলোচিত যে চিত্রকলাগুলো আমাদের আলোচনা করতে হয় সেটা হচ্ছে অজন্তা চিত্রকলা। অজন্তা ভারতের মহারাষ্ট্রে বর্তমান। এই অজন্তার গুহা, এটা টোটালটাই হচ্ছে বৌদ্ধ ধর্মের জাতকের কাহিনী বৌদ্ধ ধর্মের জাতকের কাহিনীর উপরে অঙ্কিত। এই অজন্তা গুহাতে টোটাল গুহা রয়েছে 30টি। একটি অসম্পূর্ণ, বলা যায় এটাকে 29টি, কিন্তু আমরা 30টি বলি। একটি অসম্পূর্ণ, এই অসম্পূর্ণটা ধরে টোটাল 30টি। ঠিক আছে, এই 29টি গুহার মধ্যে অজন্তার বা 30টি গুহার মধ্যে সবগুলো গুহাতে কিন্তু ড্রয়িং নেই, বা এই যে পেন্টিং গুলো রয়েছে, চিত্রকর্মগুলো রয়েছে অজন্তাতে। গুপ্ত যুগের যে উল্লেখযোগ্য চিত্রকলা বলতে যে অজন্তার চিত্রকলা বুঝে থাকি আমরা, সেই অজন্তার চিত্রকলাতে যে পেন্টিং গুলো রয়েছে টোটাল 30টি গুহাতে নেই। এটা ছিল বৌদ্ধদের একটি হচ্ছে থাকার জায়গা, তাদের পড়াশোনার জায়গা, তাদের উপাসনার জায়গা। এক কথায় তারা যেখানে থাকতেন সেই জায়গাটাকে বিহার বলা হয়, যেখানে তারা মানে তাদের খাওয়া দাওয়া জীবনের দৈনন্দিন জীবনের যে কর্মগুলো সেগুলো করে থাকেন, এবং তারা উপাসনার যে জন্য যে জায়গাটাতে তারা উপাসনা করেন বা যে ঘর বা যে রুমগুলোতে তারা উপাসনা করেন, উপাসনার জন্য যে তারা রুমগুলো তৈরি করে থাকেন সেটা হচ্ছে তাদের চৈত্য। আর মৃতদেহ রাখার যে অংশটা সেটা স্তূপ বলা হয়ে থাকে। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো এই অজন্তা এখানে টোটাল 30টি গুহা খনন করেছেন তারা। একটি প্রায় অশ্বক্ষুরাকৃতি পাহাড়কে কেটে পাহাড়ের নিচে একটা নদী বয়ে গেছে, এই নদী থেকে অনেক উপরে এই যে এই জায়গাটাতে তারা এইভাবে বেড়ালাকৃতি গুহাগুলো তারা খনন করেছিল। এইভাবে টোটাল 30টা গুহা খনন করছে। একটা আস্ত পাহাড় খোদাই করে বা খনন করে তারা যে এই গুহাগুলো তৈরি করেছিল, এখানে যাওয়ার রাস্তা ছিল তাদের, অথচ সমতল ভূমি থেকে অনেক উপরে। এই গুহাগুলোর মধ্যে তারা হয়তো বা 4-5টা গুহাতে তারা থাকা খাওয়া ঘুম যে বিষয়গুলো থাকে সেগুলো করে। এখানে কিছু গুহা ছিল তারা শুধু উপাসনা করত, ধর্মচর্চা করত, এবং আবার কিছু গুহা ছিল তাদের বিভিন্ন যোগ সাধনার কাজে ব্যবহার হতো।
বা মৃতদেহ রাখার জন্য ব্যবহার করা হতো। তো এইভাবে এই অজন্তাতে টোটাল 30টি গুহা, এর মধ্যে চিত্রকর্ম পেন্টিং গুলো ছিল হচ্ছে 10 নং গুহাতে, 1 নং গুহাতে, 17 নম্বর গুহাতে, 9 নম্বর গুহাতে। এর মধ্যে 10 নম্বর গুহার এই গুহা চিত্রগুলো, এটা সবচেয়ে পুরাতন। 10 নম্বর গুহার যে চিত্রগুলো, এটা সবচেয়ে পুরাতন চিত্র। এই চিত্রগুলো ধরা হয়ে থাকে আনুমানিক 100 খ্রিস্টাব্দ, অথবা যখন প্রথম দিকে এই জাস্ট গুহাগুলো খনন করে তারা বসবাসের উপযোগী করছে সেই সময়ে, অর্থাৎ মৌর্য শাসন আমলের শেষের দিকে, অথবা মৌর্য শাসন শেষ হয়ে গেছে, শুঙ্গরা এসেছে, সেই সময়কার এই গুহা চিত্র এই 10 নম্বর গুহার মধ্যে রয়েছে। আর আচ্ছা, 1 নম্বরটা শেষে লিখি এই কারণে, এই 1 নম্বর গুহা, এই 1 নম্বর গুহা হচ্ছে সর্বশেষ গুহা চিত্র। এবং এই 1 নম্বর যে গুহা, এই 1 নম্বর গুহা চিত্রের জন্যই অজন্তাকে বলা হয় যে 1 নম্বর গুহা চিত্রের কারণেই আসলে অজন্তা সব থেকে বেশি পপুলারিটি পেয়েছে। এখানে এই 1 নম্বর গুহার মধ্যে রয়েছে হচ্ছে সবচেয়ে ভালো ভালো, সবচেয়ে উজ্জ্বল রঙের, সবচেয়ে হাই কোয়ালিটির চিত্র যদি বলি, সেই চিত্রগুলো এই 1 নম্বর গুহাতে। আর এই 1 নম্বর গুহা চিত্রগুলো মোটামুটি কুমারগুপ্তের সমসাময়িক বা কুমারগুপ্তের পরবর্তী বা কুমারগুপ্তের পৃষ্ঠপোষকতার যে রেশ, সেই রেশেই হয়তো 1 নম্বর গুহার মধ্যে যে চিত্রকর্মগুলো সেগুলো রচিত হয়েছিল। এই 1 নম্বর গুহার মধ্যে রয়েছে বোধিসত্ত্ব পদ্মপাণি, বোধিসত্ত্ব পদ্মপাণি, বোধিসত্ত্ব পদ্মপাণি। এই পানি মানে হচ্ছে সেই পানি নয় যে পানি আমরা খাই, এই পানি মানে হচ্ছে হাত। অর্থাৎ এখানে বোধিসত্ত্ব ত্রিভঙ্গ ভঙ্গিতে বা শরীরের মধ্যে 3 ধরনের ভাঁজ ফেলেছেন, এমন ভাবে দাঁড়িয়ে থাকে না, আমরা অবশ্য থাকি না, সেই ত্রিভঙ্গ ভঙ্গিতে এখানে তিনি আছেন। এবং তার হাতে একটি পদ্ম রয়েছে, তার ডান হাতে একটি পদ্ম রয়েছে, সে নীল পদ্ম, পদ্মের কালার ছিল নীল রঙের। এই নীল পদ্ম নিয়ে বোধিসত্ত্ব পদ্মপাণি এখানে বসে রয়েছেন। এই যে ড্রয়িংটা করা হয়েছে এই 1 নম্বর গুহাতে, এই ড্রয়িংটাই হচ্ছে এই অজন্তা গুহা চিত্রের অন্যতম একটি সেরা ড্রয়িং, সেরা চিত্রকর্ম। এই 1 নম্বর গুহাতে আরো অনেক চিত্রকর্ম রয়েছে, যেটা এই গৌতম বুদ্ধের হীনযান যে মতবাদ, এখানে বৌদ্ধ ধর্মের 2টা মতবাদ আছে, একটা হীনযান, একটা হচ্ছে মহাযান। তো এই হীনযান বৌদ্ধ ধর্মের যে রেসটা বা সৃষ্টিটা, এই বৌদ্ধের যে অজন্তা চিত্রকলা, এর মধ্যে প্রায় একবারে পরিপুষ্পিত। এছাড়াও 17 নম্বর গুহা, 9 নম্বর গুহা, এই গুহাগুলোতে চিত্রকর্ম ছিল স্পেশালি। এবং 19 নম্বর গুহাতে ছিল ভাস্কর্য। 19 নং গুহাতে ভাস্কর্য ছিল, ঠিক আছে, অনেক রিলিফ ভাস্কর্য ছিল। তার মধ্যে নাগরানীর ভাস্কর্য, এই নাগরানীর ভাস্কর্য দরজার সামনে খোদাই করা হয়েছিল, এই কারণে যে তারা মনে করে থাকে যে এরা হচ্ছে আমাদের পাহারাদাতা বা রক্ষাকর্তা হিসেবে, সেই জায়গাগুলোতে দরজা প্রহরী হিসেবে যেটা বলা যেতে পারে। এবং এখানে অনেক পশু ভাস্কর্য, যেটা হচ্ছে ঘোড়া, হাতি, পাখি, বানর, এসবের ভাস্কর্য ছিল। এবং এই ঘোড়া, হাতি, পশু যে ভাস্কর্যগুলো, এই সেম ভাস্কর্যের আবার চিত্র রচনা করা হয়েছিল, চিত্র অঙ্কিত হয়েছিল এই গুহাগুলোর ভিতরে। তো এখানে
তাহলে সব থেকে পুরাতন গুহা হচ্ছে 10 নম্বর গুহার ড্রয়িং গুলো, আর সব থেকে হচ্ছে সর্বশেষ এবং সবচেয়ে ভালো এবং বোধিসত্ত্ব পদ্মপাণের যে চিত্রটি অজন্তা গুহার অন্যতম একটি সেরা চিত্রকর্ম, সেই চিত্রকর্মটি এই গুহার 1 নম্বর গুহার মধ্যে অঙ্কিত রয়েছে। এখানকার মেইন টপিকগুলো হচ্ছে অজন্তা গুহা চিত্রের অঙ্কিত সব থেকে অজন্তা গুহা চিত্রের যে মেইন বিষয়বস্তুগুলো হচ্ছে জাতকের কাহিনী, জীবন, ধর্মপ্রচার, জাতকের কাহিনী, তার জীবন, ধর্মপ্রচার, বিবাহ এবং তার বোধিসত্ত্ব লাভ, এই বিষয়াশয়গুলো এবং তার রাজ্যের বা তার রাজদরবারের বিভিন্ন ঘটনা এবং সামনে এগিয়ে যাচ্ছে এক রাজা, তার পেছনে তার অনুসারীরা সমান তালে এগিয়ে যাচ্ছে হাতে পদ্ম নিয়ে, এই যে বিষয় আশয়গুলো, রাজ পরিবারের যে ঘটনাগুলো, এই সবগুলো অজন্তা চিত্রকলার মধ্যে ছিল। তবে অজন্তা চিত্রকলার মেন বিষয়বস্তু ছিল হচ্ছে গৌতম বুদ্ধের জীবন, কর্ম, তার ধর্মপ্রচার, এই সমস্ত বিষয় আশয়। এখানে এই চিত্রকর্মগুলো করা হয়েছে ফ্রেস্কোতে। এখানে যে কালারগুলো ইউজ করা হয়েছে সেই কালারগুলোর মধ্যে হচ্ছে সাদা, কালো, লাল, গোলাপি ছিল, নীল ছিল এবং হচ্ছে মেটে সবুজ ছিল। এই কালারগুলো ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটি ছিল প্রাকৃতিক কালার বা ন্যাচারাল, যে নেচার যে থেকে সংরক্ষিত যে কালার, সেই কালারগুলো পাতা থেকে অথবা হলুদ থেকে বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট থেকে তারা সংগ্রহ করতো এই কালারগুলো। এই ছিল আজকে আমাদের গুপ্ত যুগের চিত্রকলার বিষয়বস্তু। এই চিত্রকলা থেকে অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে বিভিন্ন চিত্রকলার সৃষ্টি হয়েছে। এই চিত্রকলাকে অনুসরণ করা যায় বা কপি করে নিয়ে আসার জন্য কলকাতা থেকে একটা গ্রুপ গেছিল, সেই জায়গায় এসে তারা সেইখানকার শান্তিনিকেতনের যে স্টুডেন্টরা ছিল চারুকলার, তারা কি সেই অজন্তার চিত্রগুলোকে তারা স্কেচ করে নিয়ে এসেছিল। এই অজন্তা নিয়ে অনেক কাহিনী রয়েছে। আমার পরবর্তীতে আমাদের অজন্তা নিয়ে একটা বিস্তারিত ক্লাস আছে, আমরা সেখানে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত অজন্তার হচ্ছে সব থেকে পুরনো গুহা চিত্রগুলো রয়েছে 10 নম্বর গুহায়। সব থেকে আধুনিক, সব থেকে ভালো উজ্জ্বল রঙের এবং সেরা চিত্রকর্ম যদি বলি, বোধিসত্ত্ব পদ্মপাণি অন্যতম একটি চিত্রকর্ম, সেটা রয়েছে 1 নম্বর গুহায়। এটা গেল গুপ্ত যুগের চিত্রকলা। সাহিত্যের ক্ষেত্রে আসি। সাহিত্যের ক্ষেত্রে আপনাদেরকে এর আগেই বলেছি যে সাহিত্যের ক্ষেত্রে এখানে নাটকের বিভিন্ন ভঙ্গিমা, নাটকের শ্রেণীবিভাগ, মঞ্চস্থ নাটক মঞ্চস্থ করার যে বিষয়গুলা, এই বিষয় আশয় নিয়ে অনেক লেখালেখি হয়েছে। এই সময়কার বিখ্যাত কবি কালিদাস তার লেখা নাটক, তার লেখা কবিতা, ছন্দ, বিভিন্ন বিষয় আশায়, এবং কি এই সময়ে সাহিত্যের ক্ষেত্রে যদি বলি বাৎসায়নের কামসূত্র পড়েছেন কিনা? এই জায়গাতে নাটকের একটা নাটক মঞ্চস্থ করার জন্য অনেক বিষয় আসে থাকে। এই কামসূত্রে, বাদশাহের লেখা কামসূত্র, এই যে পুস্তকগুলো রচিত হয়েছিল, এর ফলেই নাটক, নৃত্য, সঙ্গীত, এই বিভিন্ন যে সাহিত্যের বিষয়গুলো আছে, তারপরে হচ্ছে মহাভারত, রামায়ণ, যে বড় বড় আমাদের মহাকাব্যগুলো রয়েছে, এই কাব্যগুলোর কাল্পনিক যে চিন্তা ভাবনা, একজন সাহিত্যিক হতে গেলে আপনাকে কিন্তু কল্পনা শক্তি বা আপনার প্রখর থাকতে হবে। আপনি কল্পনা করতে না পারলে, আপনি চিন্তার জগতে না ডুবে থাকতে পারলে, আপনি যেমন আপনার মুখ দিয়ে ছন্দ বেরোবে না, বা আপনি কবিতা লিখতে পারবেন না, সাহিত্য রচনা করতে পারবেন না, উপন্যাস লিখতে পারবেন না। সেম বিষয়গুলো হচ্ছে এই সবচেয়ে ভালোভাবে হয়েছিল এবং সেক্ষেত্রে অবদান রেখেছিল বাদশায়ন, কালিদাস। এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ উপনিষদ হিন্দু ধর্মের এবং মহাকাব্যগুলো স্পেশালি এই গুপ্ত যুগের অমর কীর্তি, এই মানুষগুলোর কারণেই আমরা পরবর্তীতে মহাকাব্যগুলো পেয়েছি। সাহিত্যের ক্ষেত্রে তাদের যে অবদান, সাহিত্যের যে গোড়াপত্তন তারা করেছিলেন, ভিত্তি রচনা করেছিলেন, এই মানুষগুলোর দ্বারাই পরবর্তীতে
মহাভারত, বিভিন্ন রামায়ণ কাব্য, ধর্মীয় উপনিষদ এবং নাটক সাহিত্যের যে মূল তত্ত্বগুলো, এই বাৎসায়ন কালিদাস এই মহান ব্যক্তিদের সাহিত্যের অবদানের কারণে আমরা পেয়েছি। তো গুপ্ত যুগের শিল্পকলার আর তেমন বিষয় কোনো কিছুই আলোচনা নেই। গুপ্ত যুগ ছিল আমাদের উপমহাদেশের অন্যতম সেরা একটি যুগ, যে সময়ে গুপ্ত শাসকদের সঠিক পৃষ্ঠপোষকতায়, তাদের দূরদর্শী চিন্তা ভাবনায় গুপ্ত যুগের শিল্পকলা সাহিত্য সব দিকে সুন্দর একটা অগ্রসর হয়েছিল, সব দিক থেকে সুন্দর বিকাশ ঘটেছিল। এই বিষয়গুলো কেবলমাত্র সম্ভব হয়েছিল রাজনৈতিক স্থিতিশীলতার কারণে, এবং পরবর্তীতে হুনদের আক্রমণে এই গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে, এবং হুনদের পরে এখানে সাম্রাজ্য স্থাপন করেছিলেন রাজা হর্ষবর্ধন, এবং পরবর্তীতে পালের পরে সেন। এইভাবে পরবর্তীতে আমরা এরপরের ক্লাসগুলোতে আলোচনা করব পাল নিয়ে সম্ভবত। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, গুপ্ত যুগের শিল্পকলা। গুপ্ত যুগের শিল্পকলায় মেন বিষয়গুলো আলোচনা করতে আমাদের যে বিষয়গুলো লাগতেছে, গুপ্ত রাজা বা শাসকদের উপাধিগুলো মনে রাখবেন, তাদের সিরিয়ালগুলো মনে রাখবেন। গুপ্ত যুগের স্বর্ণযুগ কেন বলা হয়, এটা একটা প্রশ্ন থাকে, বা গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়। সেই সময়ের পরিব্রাজক ছিলেন ফা হিয়েন ছিল চীনা পরিব্রাজক, এবং এই সময় নালন্দা বিশ্ববিদ্যালয় হয়েছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন কুমারগুপ্ত। ভাস্কর্যের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা। গুপ্ত রাজারা যেহেতু ব্রাহ্মণ ধর্মের অনুসারী ছিলেন, তারা বৌদ্ধ ধর্মের যেমন পৃষ্ঠপোষক ছিলেন, তেমনি তারা সনাতন বা হিন্দু ধর্মেরও সেম ভাবে পৃষ্ঠপোষক ছিলেন। যার কারণে এই সময়ে সারনাথ স্কুল অন্যতম বিখ্যাত বৌদ্ধ ভাস্কর্যগুলো তৈরি করতে পেরেছিল। বৌদ্ধ ভাস্কর্যের ক্ষেত্রে এখানে হচ্ছে দণ্ডায়মান বৌদ্ধ, উপবিষ্ট বৌদ্ধ এবং ভেজা বৌদ্ধ, আর হচ্ছে ধাতুর তৈরি বৌদ্ধ, ধাতু নির্মিত বৌদ্ধ। তো এইভাবে হিন্দু ভাস্কর্যের মধ্যে রয়েছে জাস্ট উদয়গিরি এবং হচ্ছে 10 অবতার, দেওঘরের 10 অবতার। এখানে হচ্ছে বরাহ অবতার, বিষ্ণুর বরাহ অবতার, অনন্ত শয়নে বিষ্ণু, গঙ্গা যমুনার ভাস্কর্য। আর এই এতটুকুই। চিত্রকলার মধ্যে রয়েছে সবচেয়ে বিখ্যাত চিত্রকলাগুলো অজন্তার চিত্রকলা। এখানকার 10 নম্বর গুহাটা সবচেয়ে পুরাতন, এবং 1 নম্বর গুহাটি গুপ্ত সমসাময়িক, এবং সবচেয়ে সুন্দর চিত্রকলাগুলো 1 নম্বর গুহার মধ্যে রয়েছে। 1 নং গুহার মধ্যে রয়েছে 30টি টোটাল গুহা ছিল। আর এখানে বোধিসত্ত্ব পদ্মপাণির যে চিত্রকর্মটি, সেটি 1 নং গুহার মধ্যে রয়েছে। এই ছিল আজকের আলোচনা। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং পরবর্তী ক্লাসে আপনারা থাকবেন। পরবর্তী ক্লাসটা আরো মজার হতে চলেছে। ধন্যবাদ সবাইকে। সাউন্ডের প্রবলেমের জন্য দুঃখিত। আসলে আমার যদি সাউন্ড প্রবলেম না হয়ে থাকে, তাহলে পরবর্তী ক্লাসগুলো আমি আপনাদের মাইক্রোফোন ছাড়াই নেওয়ার চেষ্টা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে উনিশ নং গুহাতে ছিল হচ্ছে স্কাল্পচার নাগরাজ, নাগরানী, যেটা মোটামুটি কি বলে আমাদের গঙ্গা যমুনার যে আদল বা যক্ষীর ভাস্কর্যের ক্ষেত্রে গোড়ার দিকের ভাস্কর্যের সূত্রপাত যদি বলি, যক্ষীর মূর্তি, চামরধারীর মূর্তি, সেটা আমাদের ভাস্কর্যের রুট। সেই ক্যাটাগরিতেই দেশীয় রীতিতে ভাস্কর্যগুলো তৈরি হয়েছিল।
তো ধন্যবাদ, আজকের এখানে ক্লাস সমাপ্তি করছি। শুভরাত্রি।